তুলি কিনা সারা জীবনের সব মরিচ খাচ্ছে। বাবা খাও, কিছু লাগলে ডাক দিও। মা রান্নাঘরে চলে গেলেন। তুলি মরিচালা এক লোকমা তুলে নিবিড়কে সাধলো। খাবেন নাকি? আমি ঝাল খাই না। ও তাই নাকি? তুলি জোর করে নিবিড়কে এক লোকমা খাইয়ে দিল। নিবিড় টিস্যু দিয়ে চোখ মুছতেছে আর পানি খাচ্ছে। তুলি হো হো করে হাসতেছে। নিবিড় পানি খাওয়া ছেড়ে তুলিকে দেখতেছে। ওর ঠোঁটটা লাল টুকটুকে হয়ে আছে, জিব্বাও লাল টুকটুকে। এ কি নিবি, ঝাল খেয়ে ফেলেছো নাকি? না আসলে হ্যাঁ, মরিচ পড়েছে মুখে। ইস, আমি তো ঝাল কম দিয়ে দিয়েছিলাম। পানি খাও, মিষ্টি খাবা? না, ঝাল চলে গেছে। তুলি পানি খেয়ে রুমে চলে গেল। নিবিড় হাত ধুয়ে গেল। তুলি বাথরুমে বমি করতেছে। বমি করে হেলে দুলে এসে খাটে বসলো। এত ঝাল খাওয়ার কি দরকার ছিল? যা মন চাই খাই, পরেরটা পরে দেখা যায়। ইলিটারেট। হ্যাঁ, আপনার সমস্যা? যা খুশি করো। নিবিড় ধুম করে খাটে শুয়ে পড়লো। তুলি ড্রেসিং টেবিলের উপর উঠে চকলেট খাচ্ছে। খাও, ভালো কথা, এত সাউন্ড করার কি আছে? তুলি আরো জোরে সাউন্ড করে খেতে লাগলো। নিবিড় উঠে গিয়ে তুলির হাত থেকে চকলেটটা নিয়ে জানালা দিয়ে ফেলে দিল। আপনার এত বড় সাহস? নিবিড় তুলির গাল টিপে চলে গেল। এত বড় সাহস? আমি এরে কিছু করতে পারতেছি না কেন? নিবিড় ফোন নিয়ে বসলো। আমার চকলেট চাই। নিচে থেকে নিয়ে আসো। আপনি ফেলেছেন, আপনি আনবেন। তুমি বাদরামো করছো, তাই ফেলছি। তো তো আপনি যাবেন? না। হ্যাঁ। তুলি নিবিড়কে টানতে টানতে ফ্লোরে শুয়ে পড়লো। তাও নিবিড়কে উঠাতে পারলো না। আসবো? তুলি উঠে দাঁড়ালো। নে, দুধটা খেয়ে নে। ভাবি চলে গেল। তুলি দুধের গ্লাস নিয়ে তাকিয়ে আছে। খাবেন? তোমার জন্য এনেছে, আমি কেন খাবো? ওটা তো ডেইলি আনে, আমার একদম ভালো লাগে না, বমি আসে। জানালা দিয়ে ফেলে দিই সব সময়, আপনি খান। অন্যের ইউজ করা খাবার আমি খাই না। টাচ করিনি আমি, মুখও লাগাইনি। না, খাবো না। তুলি নিবিড়ের কাছে গিয়ে ও যে পাশে বসেছিল খাটের সে পাশে গোটা দুধ ঢেলে দিল গ্লাস থেকে। আরে আরে, এটা কি করলে? ভালো করছি, আপনি আমার চকলেট ফেললেন আর আমি গ্লাসে দুধ ফেললাম, সমান সমান। কিভাবে সমান হলো? চকলেট ফেললেন নিজের ইচ্ছায়, তাই আমিও এটা করলাম নিজের ইচ্ছায়। তুলি গিয়ে খাটে শুয়ে পড়লো। তুলি কিছুক্ষণ পর খেয়াল করলো নিবিড় ওর গায়ের সাথে লেগে শুয়েছে। এসব কি? আমার শোয়ার জায়গা নষ্ট করার আগে ভাবা উচিত ছিল তোমার। তুলি বালিশ নিয়ে উঠে দাঁড়ালো। সাথে সাথে নিবিড় জায়গা দখল করে নিল। অসভ্য একটা লোক আপনি। তুলি বালিশ নিয়ে চলে গেল। রুম থেকে বের হতেই দেখলো বাবা সোফায় বসে চা খাচ্ছে। ভয়ে তুলি আবার ভিতরে চলে আসলো। চুপচাপ বালিশ নিয়ে নিবিড়ের পাশে গুটি গুটি মেরে শুয়ে পড়ল। নিবিড় সাইড ফিরতেই তুলি নড়ে চড়ে উঠল। নিবিড়ের গালের দাড়িগুলো খোঁচা খোঁচা লাগতেছে। তুলির দম বন্ধ হয়ে আসতেছে। নিবিড় চোখ বন্ধ করে হাসতেছে। প্লিজ আর একটু চাপুন। এক কাজ করো, তুমি এই পাশে সও, ভিজা জায়গায়। আমি কেন কষ্ট করব? এইসব তো তোমার কারণে হয়েছে, তাই না? তুলি ভিজা জায়গায় ওর ওড়না একটা বিছিয়ে দিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে তুলি শান্তি করে ঘুমাচ্ছে। ভোর 4টা বাজে। ঠুসঠাস আওয়াজ আসতেছে কোথা থেকে। তুলি চোখ খুলে তাকালো। নিবিড় গোসল করে তোয়ালে নিয়ে বের হচ্ছে। এখন কিসের গোসল? আমি এই টাইমে গোসল করি, নামাজ পড়ে বারান্দায় গিয়ে চা খাই আর সকাল হাওয়া দেখি। ভালো করছো উঠছো। উজু করে গিয়ে নামাজ পড়ে আমার জন্য চা বানিয়ে আনো। নামাজ পড়বো, কিন্তু চা বানাতে পারবো না। আমি বানিয়ে দিব। নিবিড় নামাজ পড়ে তুলিদের রান্নাঘরে গেল। তুলি উঁকি মেরে দেখতে থাকলো। হঠাৎ তুলির মনে পড়লো ওর বাবা এ সময় উঠে পুরো বাসায় হাঁটেন। তুলি বাবার হাঁটার আওয়াজ পেয়ে এক দৌড়ে গিয়ে নিবিড়ের হাত থেকে চায়ের কাপ নিয়ে নিল। কি হয়েছে? স্বামী এত কষ্ট কেন করতেছেন? আমি আছি না, স্বামী গিয়ে সোফায় বসেন। এত আদর? আজকে কি সূর্য উঠবে না, নাকি উত্তর দিক থেকে উঠবে? আরে তুলি, চা বানাচ্ছিস আমার জন্য? ও বানা।
ও আচ্ছা, এবার বুঝলাম। তুলি বাবাকে চা দিয়ে নিবিড়ের চা নিয়ে রুমে গেল। নিবিড় বারান্দায় একটা চেয়ার নিয়ে বসে আছে। নেন খান। নিবিড় চায়ের কাপে চুমু দিয়ে মুচকি হেসে মাথা তুলে থ্যাঙ্কস জানালো। কিন্তু তুলি কই? উকি মেরে দেখলো তুলি বিছানায় গিয়ে মরার মতো ঘুমাচ্ছে। তুলি সকাল 8টায় উঠলো। চোখ ডলতে ডলতে নিজের রুমের দিকে তাকিয়ে 10 মিনিট হা করে তাকিয়ে রইল তুলি। পরিপাটি করলো কে? ভূতে? না তাহলে কে? আমি এত ভালো সাজার কি আছে? আমি যেখানে যাই সেখানেই পরিপাটি করে রাখি। অগোছালো আমার পছন্দ না। তো আমি এত অগোছালো, আমাকে বিয়ে করলেন কেন? কারণ আমি তোমাকে পরিপাটি করা শেখাবো। মা বাবা পারেনি, আর আপনি তো। আমি তো স্বামী, আমি ঠিক পারবো। তুলি গিয়ে মুখ ধুয়ে এসে বসলো। নিবিড় এসে পাশে বসলো। তুলি ভ্রু কুচকে তাকিয়ে আছে। নিবিড় তুলির দিকে তাকিয়ে সে নিজেও ভ্রু কুচকালো। তুলি ভেঙচি দিল, নিবিড়ও ভেঙচি দিল। এই তোমরা কি শুরু করলা? নিবিড় মুচকি এসে উঠে চলে গেল। ব্যাটা কই যাচ্ছে? বেটা? যেখানে যাওয়ার, ভার্সিটি যাচ্ছি। নিবিড় চলে গেল। তুলি শান্তির শ্বাস নিয়ে গিয়ে আবার শুয়ে পড়ল। বাহুবলীতে যে যুদ্ধ হয়েছিল সেটার শব্দ বাজতে লাগলো ধুমধাম করে। তুলি ভূত দেখার মতো ঘুম থেকে লাফিয়ে উঠে খাটের স্ট্যান্ড ধরে উপরে উঠে গেল। নিচে তাকিয়ে দেখলো ফোন বাজতেছে। কিছুটা নিশ্চিত হয়ে নেমে আসলো তুলি। আমার ফোনে এত বাজে জঘন্য রিংটোন কে সেভ করলো? কোন কুত্তা করলো? তাকিয়ে দেখলাম কুত্তা লেখা। ও তার মানে ওই নিরামিষটা। হ্যালো, কি হয়েছে? আপনার সাহস হয় কি করে এত বাজে রিংটোন দেয়ার আমার ফোনে? তুমি যাতে ঘুম থেকে ঠিক মতো উঠতে পারো তাই সেভ করছি। বাসা আসেন, হাড্ডি ভেঙে আপনার গলায় ঝুলিয়ে দেব। না, তুমি বিকেলে রেডি হয়ে আমাদের বাসায় চলে আসবা। আমি ভার্সিটি থেকে সোজা বাসায় যাব। আর হ্যাঁ, বিকেল 4টার আগে বাসায় যাবা। তোমাকে আবার পড়ানো শুরু করব। তখন আপনার ওয়াইফ ছিলাম না, বাট এখন হইছি। আমি পারমু না, পারমু না, পারমু না। দেখা যাবে। তুলি বিকেলে ঘুমানোর চেষ্টা করতে পারলো না। 4টা বাজতে 1 মিনিট বাকি। তুলি বারান্দায় গিয়ে ফুলের ঘ্রাণ নিতে ঝুঁকতেই আবার দাঁড়িয়ে গেল। দিবির নিচে কার নিয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে তুলির দিকে। আপনি? 4টা বাজে, তাড়াতাড়ি নিচে নামো, বাসায় যাব। আমি আজকে যাব না। নিয়ম এটা, তোমাকে যেতে হবে। ঠিক আছে, তোমার বাবাকে বলতেছি। উফ, আসতেছি। তুলি শাড়ি চেঞ্জ করে সবাইকে বাই বলে আসলো। নিবিড় ড্রাইভ করতেছে। এত জ্বালান কেন আমাকে? কি করছি আমি? তুমি বুঝি আমাকে জ্বালাও না? অন্তত আপনার চাইতে কম। বলতে বলতে বাসায় এসে পড়লো দুজনে। বই নিয়ে টেবিলে বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তুলি বই সব নিয়ে আলমারির উপরে লুকিয়ে রাখলো। ইস রে, বই তো খুঁজে পাচ্ছি না। নিবিড় শার্টের হাতা উঠাতে উঠাতে তুলির দিকে এগিয়ে যেতে থাকলো। যেতে যেতে তুলি দেওয়ালের সাথে লেগে গেল। আরো কিছু চাও নাকি বই বের করে টেবিলে বসবা? আমি সত্যিই জানি না বই কোথায়। নিবিড় তুলির কোমরে হাত দিয়ে এক চাপ দিয়ে টেনে ধরলো। জানি জানি, আলমারির উপর। গুড গার্ল, যাও নামিয়ে বসো। তুলি আবার উপর থেকে বই নামিয়ে বসলো। নিবিড় 123টা অঙ্ক দিল তুলিকে করার জন্য। তুলি 4:30 বসে 7টা বেজে গেছে, এখনো শেষ করতে পারতেছে না। এদিকে নিবিড় নড়তেছে না। নিবিড়, এসব কি শুরু করছস? তুলি যে নতুন বউ ভুলে যাস? এখন কিসের পড়া? ওর তো পরীক্ষা শেষ। আমার ভার্সিটিতে তো ওর চান্স পেতে হবে, এখন থেকে পড়তে হবে তো। নারী নির্যাতন হচ্ছে মা। হয়েছে অনেক। তুলি, আমার সাথে এসো, নাস্তা করবা। মা তুলির হাত ধরে নিয়ে গেল। যাওয়ার সময় তুলি নিবিড়কে ভেঙচি দিয়ে চলে গেল। তুলি, আমি জানি তুমি এখনো ভালো করে নিবিড়কে চিনতে পারোনি, বুঝতে পারোনি, কিন্তু একটা কথা বলবো তোমায়, আমার ছেলে একদম সরল, ও তোমাকে কষ্ট দিবে না। কাল রাতে আমাকে ভেজা বিছানায় ঘুমোতে দিয়েছে। নিজে কষ্ট পাবে, কাউকে বলে না। তুমি একটু ওর খেয়ালটা রেখো। আজ পর্যন্ত কষ্ট পেলে, আঘাত পেলে আমাকে জানায়নি। তুমি জানার চেষ্টা করিও, ও তোমাকে অনেক ভালোবাসবে, যতদূর আমার ছেলেকে জানি। হ্যাঁ, 1 নম্বরের বাদর। আচ্ছা মা। খেয়ে এসে তুলি উকি মেরে রুম দেখে ভিতরে ঢুকলো।
এত ভয় পাওয়ার কিছু নেই। আজকে আর অঙ্ক করাবো না, সত্যি? আজকে বাংলা পড়াবো। উফ, আমি বাপের বাসায় চলে যাব। শান্তিতে একটু থাকতেও দেবে না নাকি? আপনার মা বললো আপনি অনেক ভালো। কই, ভালোর তো কিছুই দেখছি না আমি। ভালো না হলে বেদ দিয়ে পিটাইয়া তোমার পিঠের সাল তুলে দিতাম এতক্ষণে। আর আমি চাইয়া দেখবো না? আপনার গোটা শরীরের চামড়া তুলে আমি ব্যাগ বানাবো। তুলি রিমোট নিয়ে খাটের মাঝখানে বসে টিভি দেখতে লাগলো। নিবিড় এসে খবরের চ্যানেল দিল। তুলি টান দিয়ে নিয়ে কার্টুনের চ্যানেল দিল। এমন করে দুজনের মধ্যে টানাটানি লেগে গেল। একটা সময় তুলি নিবিড়কে ধাক্কা মেরে ফেলে দিল খাট থেকে। নিবিড় পড়ে যাওয়ার সময় তুলিকে নিয়ে পড়লো। তুলি নিবিড়ের বুকের উপর গিয়ে পড়লো। মাঝখানে নিবিড়ের হাত, যেটা নিবিড়ের মুখ বরাবর ছিল। তুলি রেগে নিবিড়ের হাতে এক কামড় বসিয়ে দিল। ব্যথা পাইনি। তুলি আরো জোরে কামড় দিয়ে উঠে গেল। তুলি চলে যেতে নিল, নিবিড় গিয়ে তুলির পথ আটকালো। কি আবার? বাংলা বই নিয়ে টেবিলে আসো। আমি আজকে পড়বো না আর। নিবিড় তুলির কান টেনে ধরে টেবিলে নিয়ে গেল। লাগছে আমার, আম্মু। বসো। তুলি চোখ বড় বড় করে তাকিয়ে বসলো। নিবিড় একটা উপন্যাস পড়তেছে আর তুলিকে বাংলা গল্পে সৃজনশীল করতে দিল। মাঝে তাকে দেখলো তুলি টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে। নিবিড় একটা ছোট কাগজ পেঁচিয়ে সাপ বানিয়ে তুলির গলার উপর ছেড়ে দিল। তুলি হাত দিয়ে চুলকাতে গিয়ে এক চিৎকার দিয়ে উঠে গেল। পরে হাতে নিয়ে দেখলো কাগজ। পড়ার মাঝে ঘুমালে এমন শাস্তি দিব? স্টপ ইট। তুলি গিয়ে নিবিড়ের চুল এলোমেলো করে দিয়ে ও চশমা নিয়ে এক দৌড় দিল। এই তুলি চশমা দাও, আমি চশমা ছাড়া কম দেখি। নিবিড় তুলির পিছন পিছন ছুটলো। তুলি গিয়ে পিলারের পিছনে লুকালো। নিবিড় ঝাপসা দেখতেছে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পিলারের সামনে দিয়ে যাওয়ার সময় চুরির আওয়াজে নিবিড় থেমে গেল। নিবিড় পিলারের পিছনে গিয়ে তুলিকে ধরে ফেললো। আচ্ছা, নইলে চশমা নিচে ফেলে দেব দোতলা থেকে। ফেলো, নতুন কিনে দিব। দিছি ফেলে। নিবিড় তুলির পিছনে থাকা ওর বাম হাত টেনে হাত থেকে চশমা নিয়ে পড়ে দিল। তুলি পিছতে গিয়ে দোতলা থেকে পড়ে যাওয়া ধরলো। নিবিড় শক্ত করে ধরে রাখলো। আমি নিজের রক্ষা নিজেই করতে পারি। এটা বলে তুলি নিবিড়ের হাত ছাড়িয়ে চলে গেল। রাতে খাওয়া শেষে তুলি আগে আসলো রুমে। খাটের মাঝখানে কোলবালিশ দিয়ে বর্ডার বানিয়ে শুয়ে পড়লো। নিবিড় এসে বই নিয়ে খাটে বসলো। লাইট অফ না করলে আমার ঘুম আসে না। অফ করেন। আমার বই পড়া ছাড়া ঘুম আসে না। তো ততক্ষণ আমি জেগে থাকবো নাকি? না, আমি পড়বো, তুমি শুনবা। ইস রে, শখ কত। আরেক ধাক্কা দিয়ে ফেলে দেব। তাড়াতাড়ি লাইট অফ করেন বলতেছি। নিবিড় না শোনার ভান করে বই পড়তে লাগলো। তুলি নিবিড়ের হাত থেকে বইটা নিয়ে কম্বলের ভিতরে ঢুকিয়ে শুয়ে পড়লো। এই আমার বই দাও। দিমু না। নিবিড় শয়তানি করে তুলিকে কাতুকুতু দেওয়া শুরু করলো। এই কি করতেছেন? তুলি বই বের করে নিবিড়ের হাতে দিল। গুড গার্ল। তুলি গালে হাত দিয়ে বসে আছে আর নিবিড় বই পড়তেছে। 10 মিনিট পর নিবিড় দেখলো তুলি খাটে হেলান দিয়ে শুয়ে পড়েছে। নিবিড় তুলিকে ঠিক করে শুইয়ে দিয়ে লাইট অফ করে দিল। ওর মাথায় হাত বুলিয়ে দিল। তারপর নিজেও শুয়ে পড়লো। প্রতিদিনের মতো নিবিড় ভোর 4টায় উঠে গোসল করলো। তুলির দিকে তাকে দেখলো সে মরার মতো ঘুমাচ্ছে। নিবিড় বাসায় নিজেই চা বানায়, তাই চা বানাতে চলে গেল। তুলির ঘুমটা হঠাৎ ভেঙে গেল। চোখ গেল বারান্দার গ্লাসের দিকে। একটা হাত দেখলো তুলি। ভয়ে গলা শুকিয়ে গেছে তুলির। চারদিক তাকালো, নিবিড়কে খুঁজলো। বুঝলো তুলি যে নিবিড় চা বানাতে গেছে। তুলি খাটের থেকে নেমে এক দৌড় দিল অন্ধকারে। সোফার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল তুলি। তুলি তো ব্যথা পেলে টু শব্দ করে না, পা ধরে বসে আছে। কিন্তু নিবিড় ধাক্কার আওয়াজ পেল। রান্নাঘর থেকে বেরিয়ে চারদিক দেখলো। সোফার রুম থেকে চুরির আওয়াজ আসতেছে। তুলি। নিবিড় লাইট জ্বালালো। তুলি নিবিড়কে দেখে কিছুটা স্বস্তি পেল। ভূতকে তুলি অনেক ভয় পায়। এ কি হয়েছে তোমার? পায়ে কি হয়েছে? কিছু না। তুলি নিজে নিজে উঠার চেষ্টা করলো, পারলো না, মচকে গেছে পা। নিবিড় এসে তুলির পা ধরলো। আরে ঝাড়ুন, কিছু হয়নি।
না হলে উঠতে পারতেছ না কেন? নিবিড় তুলিকে নিয়ে সোফায় বসলো। পা ধরে একটা জোরে মোচড় দিতেই পা কিছুটা ঠিক হলো, পুরোপুরি না। যান চা খান, আমার খেয়াল আমি নিজেই রাখতে পারি। তুমি এই সময় এদিকে আসছো কেন? ও ভুলেই গেছিলাম, আপনার বারান্দায় ভূতের হাত দেখে দৌড় মারছে। বোকা, ভূত বলতে কিছু নেই। চলুন, আপনি নিজের চোখেই দেখবেন। চলো। নিবিড় তুলির হাত ধরে বারান্দা পর্যন্ত নিয়ে গেল। ও, আমি ক্যাকটাস গাছের এই টপটা উঠিয়ে জানালার পাশে রাখছিলাম পরিষ্কার করতে গিয়ে, তুমি এটাই দেখছো। এসব সরাবেন, নয়তো আমি সরামু। এগুলো রেখে কি লাভ? গোলাপ গাঁথা রাখলে তাও সুগন্ধে ভরে থাকতো। কিন্তু ওসব কোনো কাজে আসে না। আর ক্যাকটাস গাছ কত উপকারী তুমি জানো? আমার জানার দরকার নেই। চেহারা চুরিতে সুন্দর নেই এটা এখানে থাকবে না। সকাল সকাল এটা দেখে আমার ঘুম ভাঙুক, আমি তো চাই না। ব্যাস। সকালে উঠে ফোন খুলে নিজের পিক দেখিও, তাইলেই তো হয়ে যায়। আমি এত কথা বুঝি না। ব্যাস। সরো, আমি চা খাবো। নিবিড় গিয়ে চা নিয়ে এসে বারান্দায় বসলো। তুলি আবার ঘুম দিল। সকালে তুলি গোলাপের মিষ্টি ঘ্রাণ পেয়ে বারান্দায় গেল। একটা গোলাপ গাছ আর একটা গাঁদা গাছ। তুলি পিছনে তাকালো। আমার গুলো থাকবে, তোমার গুলো থাকবে। হ্যাপি? আজকে তো চকলেট ডে, আমাকে চকলেট দেন না কেন? উল্টা আমার চকলেট জানালা দিয়ে ফালাই দিছেন। এসব ডে আমি মানি না। কিপটামি সেটা বলেন। তুলি চুল বাঁধতে বাঁধতে ফ্রেশ হতে চলে গেল। বেনি ভাবলো নিবিড় হয়তো চকলেট এনে খাটে রেখেছে, নতুন বউ হিসেবে সারপ্রাইজ দিবে। সত্যি সত্যি চকলেট পেল খাটে। লাভ দিয়ে হাতে নিল তুলি চকলেটটা। মুহূর্তেই রাগে তুলি গজ গজ করতে লাগলো চকলেটের খালি প্যাকেট। হা হা, মানুষ এপ্রিল ফুল বানায় আর আমি ফেব্রুয়ারি 9 তারিখে ফুল বানাইছি। তুলি বালিশ দিয়ে নিবিড়কে এক বাড়ি দিল। যান এখান থেকে। নিবিড় হাসতে হাসতে চলে গেল। তুলি নিবিড়ের আলমারি খুলে নিজের সব জামা কাপড় রাখতে লাগলো। একটা ডায়েরি এসে তুলির পায়ের উপর পড়লো। তুলি ডায়েরিটা হাতে নিয়ে এপিটুপিট ভালো করে দেখলো। লক ডায়েরি। চাবি কই? তুলি ডায়েরিটা লুকিয়ে ফেললো। পরে চাবি খুঁজে দেখবে। নিবিড়ের সব জামা আয়রন করা, আলমারি একদম গুছানো। তুলি হা করে দেখতেছে সব। ড্রয়ারে 5,000 টাকা পেল। বলো, টাকা যেখানে সেখানে রেখে দেয়। তুলি আলমারি লক করে রান্নাঘরে গেল। কি রে, কিছু লাগবে? আমি রান্না করব। আরে লাগবে না, আমি আর বুয়া করে নিব। সরো তো, আমি বিরিয়ানি রাখবো, খেতে ইচ্ছে করতেছে। পারিস? খেলেই বুঝিবা। মা তুলির মাথায় হাত বুলিয়ে চলে গেল। তুলির কাজে আবার স্পিড আছে। নিমিষেই দুপুর 2টার আগে সব বানিয়ে রেডি করে ফেললো। নিবিড় 2টায় বাসায় আসলো। তুলি খাটে বসে আপেল খাচ্ছে আর কার্টুন দেখতেছে। নিবিড় মুচকি হেসে ব্যাগ রেখে ফ্রেশ হতে চলে গেল। এই যে শুনুন, বলো। যেখানে সেখানে টাকা রাখেন, আবার লকও করেন না। টাকাগুলো তোমার জন্য রেখেছি, তোমার লাগলে ওখান থেকে নিবা। লাগবে না, আপনার টাকা আপনার কাছে রাখেন। নিবিড় জামা নিয়ে চলে গেল। ডাইনিং এ এসে বিরিয়ানি দেখে নিবিড় খুশি হয়ে গেল। আমার আজ বিরিয়ানি খেতে খুব মন চাচ্ছিল, তুমি জানতে মা? আরে না রে, তুলি রান্না করছে, ওর নাকি খেতে মন চাচ্ছিল। তুলি রুম থেকে উকি মেরে দেখতেছে। উফ, ক্ষুধায় পেটে জ্বালা করছে, কখন খাবে তারপর আমি খাবো। নিবিড় জানে তুলি আরো আগে দুপুরের ভাত খায়, আর আজ এখনো খায়নি। নিচে ওর খুব ক্ষুধা পেয়েছে। মা বসো, একসাথে খাবো সবাই। তোর বাবা তো আসেনি এখনো। বাবার আসতে আজকে রাত হবে, আমাকে বলেছে। নীরবকে বলো আসতে। তুলি, নীরব খেতে আয় তোরা। তুলি এক দৌড়ে প্লেট নিয়ে হাজির। নিবিড় বিরিয়ানি নিয়ে মুখে দিয়ে চোখ বড় বড় করে তাকালো। তুলি সেদিকে তাকাচ্ছে না, খিদায় খেয়েই যাচ্ছে। কি রে, ঝাল বেশি? বাহ, অনেক মজা হয়েছে, একদম হোটেলের মতো। কি বলছিলাম মা, এবার তুমি খেয়ে দেখো। মাও খেয়ে অনেক প্রশংসা করলো। নীরব তো বলেছে ভাবির রেস্টুরেন্ট দেওয়া উচিত, ব্যবসা ভালো হবে। খাওয়া শেষ। নিবিড় এক বাটি লেবু কুচি করে নিয়ে খাটে এসে বসলো। কি করবেন, গা মাজবেন? না, খাবো। বাপরে, মরে যাবেন এসব খেলে। আমার অভ্যাস আছে।
নিবিড় অনেক সুন্দর করে লবণ মরিচ ছাড়াই লেবু খাচ্ছে, কোনো এক্সপ্রেশন ছাড়াই। তুলি নিবিড়ের খাওয়া দেখে এক পিস নিয়ে মুখে দিল, থুথু করতে করতে গিয়ে চিনি মুখে দিল। সবার দ্বারা সবকিছু হয় না। যেমন আপনি চশমা ছাড়া 2কে 6 দেখেন। নিবিড় কাঁথা টেনে শুয়ে পড়ল। তার আগে বলল, তুলি যেন বিকেল 4টায় পড়তে বসে। তুলি উকি মেরে দেখলো নিবিড় ঘুমিয়ে গেছে। আমার তো জীবনে দুপুরে ঘুম আসে না, এখন কি করব? ও হ্যাঁ, ওই ডায়েরিটার চাবি খুঁজবো। তুলি নিবিড়ের মানিব্যাগটা নিয়ে ভালো করে চেক করলো, পেল না। হঠাৎ নিবিড়ের ফোনের দিকে তাকিয়ে তুলির চোখ আটকে গেল। ফোনের মধ্যে কভারে ডিজাইন আকারে একটা চাবি আটকানো। এটা হয়তো ওই ডায়েরিটার চাবি হতে পারে। তুলি আস্তে করে ফোনটা নিয়ে চাবিটা খুলে দিল। চুপি চুপি ডায়েরিটা বের করে চাবি দিয়ে খুলল। ওমা, এ দেখি গরুর রচনা। কতদিনে পড়ে শেষ করব? যা বুঝলাম সব ইএক্স কে নিয়ে লিখে রেখেছে। এই নিরামিষের আবার ইএক্সও ছিল, বাহ। তুলি ডায়েরিটা নিয়ে এক দৌড়ে ছাদে চলে গেল। নিচে বসে ডায়েরিটা পড়া শুরু করলো। তুমু, জানি তুমি এখন ভালো আছো, আমি ভালো নেই। প্রতিদিনের সকালে সেই ঘ্রাণটা আমায় বারবার তোমার কথা মনে করিয়ে দেয়, কারণ এই সময়টাই আমি প্রথম তোমায় দেখেছিলাম। আজও মনে আছে, তুমি দৌড়ে দৌড়ে যাচ্ছিলে, আমি ছিলাম বারান্দায়। সকালবেলা গেটের পাশে কুকুর দৌড়ানি দিছিল তোমায়, তুমি ভয়ে দৌড়াচ্ছিলে। এমন করে 2-3 দিন দেখতাম তুমি সবসময় কুকুরগুলোর দৌড়ানি খেতা। একদিন আমি তোমাকে ওই কুকুরগুলো থেকে সেভ করেছিলাম। ওরে শাবানা, ভেতরে ভেতরে এত। তারপর থেকে শুরু হয় আমাদের আলাপ, মিষ্টি আলাপ। তখন আমি অনার্সে পড়ুয়া ছাত্র ছিলাম, তুমি ছিলে আমার 1 বছরের জুনিয়র। কত স্বপ্ন বলেছিলাম তোমাকে নিয়ে, তার পূরণ হলো না। বিধাতা হতে দিল না। কি দোষ করেছিলাম? আমরা তো এক অপরকে ভালোবাসতাম, আমি মুখ ফুটে বলতে পারিনি, তুমিও বলনি কোনোদিনও। কিন্তু আমাদের মন জানতো আমরা দুজন দুজনকে ভালোবাসি। আহা, উতলায় পড়ছে ভালোবাসা। তাহলে আমাকে জোর করে বিয়ে করার কি দরকার ছিল? যত সব। রাস্তা দিয়ে একটা রিক্সা গেল মাইকিং করতে করতে। সেটার আওয়াজে নিবিড়ের ঘুম ভেঙে গেল। 3টা বাজে, তুলি পাশে নেই। এই দুপুরে গেল কই? নিবিড় উঠে ফোনটা হাতে নিতেই ওর গা শিউরে উঠল। কভারের চাবিটা নেই। নিবিড়ের বুঝতে বাকি নেই যে তুলি ডায়েরিটা পড়তেছে। নিবিড় চশমা নিয়ে রুম থেকে বের হলো। বুয়া বলল, তুলি ছাদে। তোমাকে আমি রজনীগন্ধা কিনে দিতাম প্রতিদিন, কারণ তোমার অনেক প্রিয় ছিল। তোমার কি এসব দিনের কথা মনে পড়ে? আমার তো অনেক মনে পড়ে। তোমার হাত ধরে হাঁটা তো হলো, কিন্তু কেন সারা জীবনের জন্য ধরতে পারলাম না? পারবি কি করে? আমাকে জোর করে বিয়ে করার ধান্দা ছিল তোর। নিবিড় তখনই ডায়েরিটা নিয়ে নিল তুলির হাত থেকে। কি? আমি পড়লে কোনো সমস্যা? হ্যাঁ, পড়ার দরকার নেই। ভেতরে ভেতরে তো অনেক কিছু করেছেন, তা আমাকে জোর করে বিয়ে করার মানেটা কি বোঝাইতে দেন? সেটা আমার অতীত ছিল। তো ডায়েরিতে তো লেখা আছে অনেক ভালোবাসতেন, তাহলে নাই কেন? মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন নিশ্চয়ই বাবুও আছে। সামান্য বিয়ে আটকাতে পারলেন না? কেমন ভালোবাসতেন স্বামী অফ ইউ। নিবিড়ের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে নিচে পড়ল। তুলির কথার সাথে সাথে থেমে গেল। সত্যি আমি নির্বোধ। নিবিড় চলে গেল কথাটা বলে। বেশি বলে ফেললাম নাকি? আরে, মেয়েটাকেই তো দেখা হলো না। তুলি নিবিড়ের পিছন পিছন আসলো। আমি আপনার জিএফরে দেখব। ওর ছবি নেই আমার কাছে। মিথ্যা বলেন কেন? আর আপনি এত বড় কথা আমার থেকে লুকিয়েছেন কেন? অতীত তাই বলা প্রয়োজন মনে করিনি। আমি আপনার মাকে বলে দেব আপনি আমাকে চিট করেছেন। তুলি হন হনে গেল মায়ের রুমে। কি রে তুলি, আয় বস। মা, তুমুকে। তু নাম শুনে মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমাকে ধোকা দিছে তোমার ছেলে। না রে, ও এমন না। তাহলে তুমুকে বলো, তুমি চেনো না? আসলে তুমু। নিবিড় ইশারা করলো মাকে চুপ থাকার জন্য। চিনি না, কে? ও, চেনো না?
তুলি আবার নিবিড়ের কাছে গেল। ডায়েরি দিন, আমি পড়বো। না, বই নিয়ে বসো। আগে ডায়েরি। নিবিড় রেগে তুলির চুলের মুঠি ধরে টান দিল। কথা কানে যায় না তোমার? তুলি কাঁদতে কাঁদতে নিবিড়ের হাত ছাড়ালো। এই এক্স এর উপরে রাগ আমার উপর দিয়ে ঝাড়ছেন কেন? স্টপ ইট, পড়বো না আমি। কি করবেন? নিবিড় আবার তুলির চুলি মুঠি ধরে টান দিল। তুলির রেগে চুল ছাড়িয়ে নিবিড়কে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। নিবিড় গিয়ে সোজা ফ্লোরে পড়ল। প্রেম করছেন তো করছেন, উল্টা আমার উপরে হাত তুলছেন। তুলি ওড়না নিয়ে বাসা থেকে বেরিয়ে চলে গেল। কিরে নিবিড়, তুলি কই যাচ্ছে? যেতে দাও। তুলি বাসায় এসে রুমের দরজা লাগিয়ে দিল। ড্রয়ার থেকে চিপসের প্যাকেট নিয়ে খাচ্ছে আর নিজের ফুল গাছগুলোর দিকে তাকিয়ে দেখছে। রাত 9টা বাজে। মা বাবা সবাই জিজ্ঞেস করতেছে তুলি কেন এসেছে। আমার বাপের বাড়ি আমি আসতে পারি না? না, যখন তখন পারো না। কি ঘটনা ঘটাইছো ওই বাসায়? আমি কি ঘটাবো? আমি কিছু করিনি। তাহলে হঠাৎ করে চলে আসলা কেন? নিবিড়ও তোমাকে নিতে আসছে না কেন? তখন কলিং বেল বাজলো। নিবিড় এসেছে। মা বাবাকে সালাম জানিয়ে সোফায় বসলো নিবিড়। নিবিড় বাবা, তুলি হঠাৎ এখানে? কিছু কি হয়েছে? কই, কিছু হয়নি তো। আমি ভার্সিটিতে যাওয়ার আগে ওকে বলেছিলাম ওর মন খারাপ হলে আপনাদের বাসায় যেতে, তাই এসেছে। আর আমি এখন ওকে নিতে এসেছি। মা ওকে অনেক ভালোবেসে ফেলেছে, ওকে ছাড়া ডিনার করবে না বলেছে। ও বেশ ভালো। তা এসেছো যখন নাস্তা করে যাও। তুলি নাস্তা বানিয়ে আনো। তুলি চোখ বড় বড় করে নিবিড়ের দিকে তাকাতে তাকাতে রান্নাঘরে চলে গেল। চা নাস্তা বানিয়ে ঠাস করে নিবিড়ের সামনে রাখলো। নিবিড় চা খেয়ে উঠে দাঁড়ালো। চলো। তুলি অগ্নি চোখে তাকিয়ে বলল, না যাব না। আসসালামু আলাইকুম আন্টি, আসি। নিবিড় তুলির হাত শক্ত করে ধরে টেনে নিয়ে গেল। ছাড়ুন, আমি যাব না। নিবিড় কোনো কথাই বলতেছে না। তুলিকে টেনে গাড়িতে তুলল। তুলিকে নিয়ে গেল একটা নির্জন জায়গায়। ঘুটঘুটে অন্ধকার, বাগিচার মতন একটা। কিছু দূর পর একটা পিলারে লাইট জ্বলতেছে। দূরে একটা কবর। নিবিড় তুলির হাত ধরে কবরটার সামনে নিয়ে গেল। চশমা খুলে হাতে নিল নিবিড়। এখানে এনেছেন কেন আমাকে, তাও এত রাতে? এটা তোমার কবর। তুলি এক পা পিছে গেল। বুকের ভিতর কেমন করে উঠল। 5 বছর আগে একটা দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়। আই এম সরি, আমি জানতাম না এমন কিছু ঘটেছে। আমার দোষ, তোমার না। তুমি আমার স্ত্রী, তোমাকে জানানো আমার দরকার ছিল। চলো, রাত অনেক হয়েছে। মা হয়তো তোমার জন্য বসে আছে, তোমাকে নিয়ে খাবে। 1 মিনিট। তুলি দৌড়ে গিয়ে গাড়ি থেকে মোমবাতি এনে লাইটার দিয়ে জ্বালিয়ে কবরের পাশে রেখে দিল। অন্ধকারে আমার ভয় লাগতেছে, তুমুয়াপুরে তো ভয় লাগছে তাই। নিবিড় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। কারণ প্রথম 4 বছরে প্রতি রাতে নিবিড় একটা বড় মোমবাতি জ্বালিয়ে রেখে যেত তুমুর কবরের পাশে। গত 1 বছরে তা করা হয় না, অনেক কাজের চাপে। আর আজ সেটা তুলি করলো। এত মিল কি করে হতে পারে? কি হলো? কিছু না, চলো গাড়িতে। আপনি ওনাকে খুব ভালোবাসতেন তাই না? না। মিথ্যু, ডায়েরিতে লিখেছেন, আমি দেখেছি। এতই ভালোবেসে থাকলে বিধাতা আমার ভালোবাসার বাঁধন ভেঙে ওকে নিয়ে যেত না। সত্যি তুমুয়াপুর পিক নেই আপনার কাছে? না, নেই। মা ওগুলো ইন্ডিয়া আমার ফুপুর ব্যাগে করে পাঠিয়ে দিয়েছে। কেন? আমি ওর মারা যাওয়ার শোক ভুলতে পারতেছিলাম না, তাই। একটা কথা বলবেন, আপনি আমাকে তাহলে জোর করে বিয়ে করলেন কেন? আজীবন সিঙ্গেল থেকে যেতেন। আমি তোমাকে জোর করতাম না। মা এই নিয়ে 100টা মেয়ে এনে হাজির করেছিল আমাকে বিয়ে দেওয়ার জন্য। সব কয়টা মেয়ে আমাকে বিয়ে করার জন্য অলমোস্ট রেডি হয়েছিল। মানে বিয়ের দিন থেকে মেয়ে যেসব করতে আমাকে বাধ্য করবে, যা করতে আমার সময় লাগবে। তোমার জায়গাটা আরেকজনকে দেওয়া আমার পক্ষে কবে পসিবল হবে জানি না। আর তোমাকে যেদিন দেখতে গিয়েছি
দেখলাম তুমি নিজেই আমাকে বিয়ে করতে রাজি না, আর তাই এত কিছু করার। আজব লোক তো আপনি, আমাকে আগে বললেই হতো। বাসে এসে তুলি মায়ের কাছে গেল। মা খুশি হয়ে গেলেন তুলিকে দেখে। সবাই একসাথে ডিনার করলো। নিবিড় একটা রুটি খেলো শুধু, তারপর উঠে চলে গেল। তুলি চুল আঁচড়াচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে। নিবিড় বই পড়তেছে। আমাকে ইমপ্রেস করার ট্রাই করবে না কোনোদিন। করার দরকার পড়বে না কোনোদিন। আমি মাটিতে পা রাখলে পোলারা উষ্টা খাইয়া পড়ে যায়। আফসোস, আমি পড়লাম না। শীঘ্রই পড়বেন, নয়তো আমি ফেলবো। কাল আমার ভার্সিটিতে বসন্ত বরণ অনুষ্ঠান আছে, তুমি আমার সাথে রেডি হয়ে যাবা। কেন? টিচারের ওয়াইফ হিসেবে যাবা। কি পড়বো? কেউ তো আমাকে কিছু কিনে দেয়নি। আলমারি খুলে দেখো। তুলি এক দৌড়ে গেল দেখতে। ও মা, কিছুই তো নেই। তুলি মন খারাপ করে পিছনে তাকিয়ে নিবিড়ের সাথে এক ধাক্কা খেলো। এই নেন। আলমারির কথা কইলেন কেন? ফেব্রুয়ারি 13 তারিখে ফুল বানাইলাম। তুলি নিবিড়ের চুল টেনে এলোমেলো করে দিল, চোখ বড় বড় করে। প্যাকেট খুলে দেখো। তুলি প্যাকেট খুলে দেখলো হলুদ শাড়ি আর অর্নামেন্টস। নাইস চয়েস। মেনশন নট। এখন ঘুমান। নিবিড় বই রেখে লাইট অফ করে দিল। বাহ, কাল মনে হয় সূর্য উঠবে না, মিস্টার নিরামিষ লাইট অফ করছেন। আমার কথা আমাকে ফেরত দিচ্ছ? আপনিও তো অনেকবার আমার ডায়লগ ছাড়ছেন। ওকে ওকে ফাইন, ঘুমাও। পরের দিন ভোরে 4:30 নিবিড় চা নিয়ে বারান্দায় বসে আছে। তুলি চোখ ডলতে ডলতে এসে পাশে বসলো নিবিড়ের। তোমার অভ্যাস হয়ে গেছে? হ্যাঁ। চা খাবে? না, আপনি খান। এখন তো গিয়ে আবারও মরার মতো ঘুমাবে। আপনার লাগে মরার মতো ঘুমান না। তুমি জানো কখনো আমি ঘুম থাকতে উঠছো নাকি? ডায়েরির চাবি চুরি করার আগে উঠেছিলাম। ভালো। এটা বলেই নিবিড় পাশে তাকাতেই দেখলো তুলি গিয়ে ঘুমাচ্ছে। চায়ের কাপটা রেখে নিবিড় কাছে পানি দিল, তারপর গিয়ে খাটে বসলো, ডায়েরিটা হাতে নিল। কি যেন মনে করে ডায়েরিটা আলমারিতে রেখে দিল, গিয়ে আবার শুয়ে পড়ল। সকালে তুলি উঠে রেডি হওয়া শুরু করলো। নিবিড় পাঞ্জাবি নেওয়ার জন্য আলমারি খুলতেই তুলির ব্লাউজ একটা নিবিড়ের পায়ের উপর পড়লো। নিবিড় হাতে নিয়ে দেখলো জিনিসটা কি। তুলির সাথে সাথে নিবিড়ের হাত থেকে ছোঁ মেরে নিয়ে নিল। অসভ্য। কি এটা? আপনার মাথা। তুলি লুকিয়ে ফেললো। যাই হোক, তাড়াতাড়ি করো। চুল কি করবো বুঝতেছি না। ছেড়ে দাও। তুলি চুল ছেড়ে দিয়ে কপালে একটা টিপ দিয়ে রেডি হয়ে নিল। দুজনে একসাথে বের হলো। নিবিড়ের ভার্সিটিতে এই প্রথম তুলি গেল। সারা সবাই তুলির সাথে পরিচয় হয়ে নিল। স্টুডেন্টরা সব কেমন ভাবে তাকাচ্ছে তুলির দিকে। জেলাস হচ্ছে সবাই, কারণ নিবিড়ের বেশিরভাগ স্টুডেন্টের ক্রাশ ছিল। আর নিবিড় এতজন ফেলে শেষে কিনা তুলির মতো কম বয়সে বিয়ে করলো। ওরা এটা কিছুতেই মানতে পারতেছে না। এই যে শুনুন। বলো। সবাই আমার দিকে এমন করে তাকাচ্ছে কেন? সুন্দর লাগছে তাই? না, সেটা না, অন্যভাবে তাকাচ্ছে সবাই। হয়তো জ্বলছে। কেন? কিছু না, চলো। কই? একটা জায়গায়। নিবিড় তুলিকে নিয়ে একটা জায়গা আসলো, যেখানে আঁকা বাঁকা পথ আর দুপাশে গাছগাছালি। মন খারাপ হলে এখানে আসেন বুঝি? না, আমার মন খারাপ হলে আমি বারান্দায় গিয়ে বসে থাকি। তার মানে প্রতিদিন সকালবেলা আপনার মন খারাপ থাকে? না, সেটা না। উফ, তোমাকে বোঝানো মুশকিল। তুলি হাসতে হাসতে স্লিপ খেয়ে রোড থেকে পুকুরে পড়ে গেল ঠাস করে। নিবিড় দেরি না করে লাফ দিল সাথে সাথে। আপনি লাভ দিচ্ছেন কেন? তুমি যদি ডুবে যাও? আমি সাঁতার পারি। ও, সমস্যা নাই। দুজনে উঠলো পুকুর থেকে। দুজনেই ভিজে টুই টুম্বর। ইস, আর দেরি করা যাবে না, চলো বাসায় ফিরে যাই। বাসায় এসে নিবিড় দেখলো শুধু বোয়া আছে। বাসায় সবাই গেল কই? তখন মা ফোন করে জানালো তার গ্রামের বাড়ি চলে গেছে। নিবিড় আর তুলি যেন কাল সকাল সকাল গ্রামের বাড়ির জন্য রওনা দেয়। বাহ, আমরা বাসায় একা? তো তো এত উল্টাপাল্টা চিন্তা করেন কেন? আপনি আমাকে টাচ করতে চাইলেও আমি আপনাকে তা করতে দিব না। নিবিড় হাসতে হাসতে জামা নিয়ে চেঞ্জ করতে চলে গেল। তুলি আর এক রুমে গেল চেঞ্জ করতে।
দরজা লাগিয়ে চেঞ্জ করে দরজা খুলতে গেলে আর পারতেছেই না। অনেকক্ষণ ট্রাই করলো, পারলো না। শেষে ডিবির বলে চিল্লানো শুরু করলো। তুলি, কি হইছে? আটকে গেছি, দরজা লক হয়ে গেছে, বের হতে পারছি না। তোমার জন্য কি রুমের অভাব পড়ছিল? এটার দরজা নষ্ট আজ কয়েকদিন ধরে। আমি ঠিক করানোর লোককে আসতে বলেছি, ওরা কাল পরশু আসবে বলছে। হইছে, বকবক না করে আমাকে বের করেন। ওকে, ওয়েট। নিবিড় অনেক ট্রাই করলো, পারলো না। এই নিরামিষকে দিয়ে কিচ্ছু হবে না। তুলি এটা বলে পিছনে তাকাতেই নিবিড়কে হঠাৎ করে দেখে এক চিৎকার দিয়ে উঠল। নিবিড় তুলির মুখ চেপে ধরল। আরে আমি আপনি এখানে আসলেন কি করে? বারান্দা দিয়ে। তো আমরা দুজনে বের হব কি করে? তুমি তো বারান্দা দিয়ে একবার আমার রুমে আসছো। তো রুমেটা এমন থাকবে? না, আমরা গ্রামের বাড়ি থেকে আসলে ঠিক করব। এখন চলো। নিবিড় তুলিকে নিয়ে বারান্দা দিয়ে নেমে গেল। কফি খাবা? আমি বানাবো। আমিও পারি। ঠিক আছে, তুমি বানাও। তুলিকে কফি বানিয়ে নিয়ে আসলো। নিবিড় খাটে বসে টিভি দেখতেছে। তুলিকে দেখে টিভি অফ করে বারান্দায় চলে গেল। আমি ক্যাকটাসের ভিতরে গিয়ে বসবো না। তোমার গোলাপ গাছে গোলাপ আরেকটা ফুটেছে। তুলি এক দৌড় দিয়ে গেল দেখতে। কই? নিবিড় তুলির হাত ধরে বসিয়ে দিল। বারান্দা নাম শুনলেই আমার ভালো লাগে, আর তুমি আসতেই চাও না। কফিটা বেশ ভালো হয়েছে। মেনশন নট। তো পড়তে বসবা? না, আজ মুড নেই। কাল তো নানু বাড়ি যাব, সেখানে তো তোমাকে পড়াতে পারবো না। সো এখন বই নিয়ে পড়তে বসো জলদি। তুলি মনে মনে নিবিড়কে গালি দিয়ে পড়তে বসলো। গ্রামে গিয়ে ছটফট করবা না একদম। আমার নানু অনেক স্ট্রিক্ট, চুপচাপ থাকবা। কে বলছে আমি ছটপট করছি? আন্দাজে না। তুলিকে পড়িয়ে নিবিড় নিজের জামা কাপড় সব গুছিয়ে নিল। তুমিও গুছিয়ে নাও, সকাল সকাল বের হতে হবে। পারবো না। আমি গুছিয়ে দেই। হাউ নিরামিষ হিজ। কিছু বললেন? তুমু আপনাকে বিয়ে করলে ভালোই হতো, কারণ আপনার মতো হাজবেন্ড সবাই চায়। আর তুমি সেটা পেয়েছো? আর আমার দরকার ছিল না এটা। পরের দিন সকাল সকাল নিবিড় আর তুলি রওনা হলো। এত দূর নিবিড়ের নানুদের বাসা। তুলি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিল। শেষে বিকাল 5টার দিকে গিয়ে ওরা উঠল বাড়িতে। নিবিড় তুলির শাড়ির আঁচল টেনে মাথায় ঘোমটা করে দিল। শুনো, ওখানে গিয়ে নানুকে পা ধরে সালাম করবা। এটা বলে নিবিড় পাশে তাকিয়ে দেখলো তুলি নেই। এ কি, গেল কই? সামনে তাকিয়ে দেখলো তুলি নানুর পা ধরে সালাম করতেছে। কে রে নেবে? আমাকে তো ভুলেই গেছোস। আরে না, তা হয় নাকি? নিবিড় এসে পা ধরে সালাম করলো নানুর। নেবে, বউ তো পেয়েছিস, মাশাআল্লাহ। ভিতরে কি জিনিস তা তো তুমি জানো না। হয়েছে, আমার নাত বউকে তোমরা খেতে দাও কিছু, কত দূর থেকে এসেছে। নিবিড় আর তুলিকে বাসায় বসিয়ে নানু নিজ হাতে সব খাবার পরিবেশন করলো। মা কই নানু? ভাইয়া, মা তো তার ছেলেবেলার বান্ধবীর বাসায় গেছে। আমাকে টানছে, যায়নি। মনে আছে তো তোমার যে কেন যায়নি? আর মনে করিয়ে দিস না। কি? কিছু না, চুপ থাকো। নতুন বউ একদম বেশি কথা বলা ঠিক না। তোরে তো আমি পরে বোঝাবো। খাওয়া শেষে তুলি একটু উঠানে বের হলো। গ্রাম তুলির অনেক ভালো লাগে, তেমন আশা হয় না গ্রামে। সবাই শুধু তুলিকে দেখতেছে। নিবিড় দূরে বসে আছে। সবাই ঝাপটে ধরে ওর সাথে কথা বলতেছে। নিবিড় দূর থেকে তুলিকে মানাও করতে পারতেছে না যে নতুন বউ এমন উঠানে বের হওয়া ভালো সাজে না। কে শুনে কার কথা? তুলি হাঁটতেছে অনবরত। একটা মেয়ে এসে বলল ওদের বাসায় আসতে। টেনে তুলিকে ওদের বাসায় নিয়ে গেল। মা, আপনি এখানে? আরে তুলি, তোরা এসে গেছিস? এটা আমার বান্ধবীর বাসা। ভালো করছিস, বস। মা তার বান্ধবীদের সাথে তুলিকে নিয়ে কথা শুরু করলেন। উফ, কি পিপাসা লেগেছে। গ্রামের টিউবওয়েলের পানি খেলে আমার পিপাসা বেশি লাগে। মেয়েটা পানি এনে দিল।
তুলির এত পিপাসা লেগেছিল, একটানে এক গ্লাস মুখে নিয়ে অর্ধেক গিলে ফেলার পর ওর মনে হলো এটা এত এত বেশি লবণাক্ত যে এখন বমি আসতেছে। তুলি এক দৌড়ে উঠানে গিয়ে বমি করে দিল। আশেপাশে মানুষ জড়ো হয়ে গেল। নতুন বউ বমি করতেছে, কেউ কেউ তো কথা শুরু করে দিল। ইস, আসতে না আসতেই গন্ডগোলটা করেই বসলো। আল্লাহ, এটা কি ছিল? উয়াক! আম্মু, আমি বাসায় যাব। কে সবাই এভাবে তাকিয়ে আছেন কেন? ওনাদের বাসার পানি কেমন জানেন না? আমার শহরের নাত বউ এসব গিলছে, পেটে কি সইবে নাকি? আর মেয়ে এখনো ছোট, এত তাড়াতাড়ি বাচ্চা নেবে না। ও মা, বাচ্চা এলো কোথা থেকে? কি রে তুলির কি হয়েছে? মা, ওনাদের পানি এত বৃষ্টি কেন? জানি না রে, আমি তোকে বলার সময় পাইনি, তুই মুখে নিয়ে নিছোস। নিবিড় দূরে দাঁড়িয়ে চোরের মতো তাকিয়ে আছে। তুলিকে একটা রুমে নিয়ে যাওয়া হলো। নিবিড় আর তুলি এই রুমে থাকবে। বাড়িটা টিনের। এত ফুটা কেন চারদিকে? সমস্যা নেই। সমস্যা নেই মানে? আমি চেঞ্জ করব কোথায়? বাথরুম তো দেখলাম ওখানে চেঞ্জ করা যাবে না। একটা ওড়না টাঙিয়ে চেঞ্জ করো। আমি বাহিরে দরজার সামনে আছি, কিছু দরকার হলে বলিও। ঠিক আছে। নিবিড় বাইরে বের হতেই দেখলো ওর চাচাতো ভাইরা কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে। কি রে, এখন তোর বাইরে কি বউ বের করে দিচ্ছে নাকি? না তো। নিবিড় চশমা ঠিক করলো। ওরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকা। আর জীবন নিরামিষের মতো থাকি। ভাবিরে কি সুখে রাখছে, তা এ সময় ও রুম থেকে বের হয়ে যাওয়া দেখেই বোঝা যাচ্ছে। কি বলস তোরা এসব? নিশান নিবিড়কে এক ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে দরজা বাইরে দিয়ে আটকায় দিল। নিবিড় গিয়ে তুলির গায়ে পড়লো। দুজনে খাটের উপর। তুলির গায়ে জামা আছে, এক হাতা গায়ে আর এক হাতা বাইরে। আর নিবিড় বলদের মতো তুলির কাঁধের দিকে তাকিয়ে আছে। তুলি চোখ বড় বড় করে নিবিড়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তাড়াতাড়ি ওড়না নিয়ে দূরে দাঁড়িয়ে গেল। এটা কোন ধরনের অসভ্যতামি? নিবিড় চশমা নিয়ে পড়ে উঠে দাঁড়ালো। আই এম সরি, আমার ভাইয়েরা ধাক্কা দিছিল আমাকে। মিথ্যা কথা কম বলেন। ওদের কাজ নেই তো আপনাকে ধাক্কা দেবে? এটা তো আর বাসর রাত না। সরি। বেরিয়ে যান। নিবিড় বের হওয়ার জন্য দরজা টানতে গিয়ে দেখলো দরজা লক। আবার কি? ওরা দরজা লক করে ফেলছে। তুলি বালিশ নিয়ে নিবিড়ের গায়ে ছুঁড়ে মারলো। এটা কি আমার দোষ বলো? আমার এখনো চেঞ্জ করা বাকি। কি করব আমি? সারা দিন শাড়ি পরে থাকতে পারি না, তাই ড্রেস পরতে গেছিলাম, তাও হলো না। আমি ওদিকে ফিরতেছি, চেঞ্জ করে নাও। তুলি এগিয়ে এসে নিবিড়ের চশমাটা খুলে নিয়ে নিল। এটা কি আবার? সেফটি। খোদা। তুলি চেঞ্জ করে নিয়ে নিবিড়কে আর চশমা ফেরত দিল। এই নিশান, রূপ, তোরা বাইরে থেকে দরজা লাগিয়েছিস কেন? নতুন বউয়ের হাতের চা খাবে সবাই, খোল বলতেছি। মা এসে দরজা খুললো, তুলিকে নিয়ে গেল। খাইছে? আমি তো চা ঠিক করে বানাতে পারি না, তার উপর মাটির চুলা। আইডিয়া। তুলি চা বানিয়ে এনে সবাইকে দিল। বাহ, এত মজা হয়েছে, আগে এত সাদা চা খাইনি। সবাই অনেক প্রশংসা করলো। নিবিড় চা খাচ্ছে আর তুলিকে দেখতেছে, কারণ ও যতদূর জানে তুলি কফি বানাতে পারে, কিন্তু চা বানাতে তো পারে না। এই, তুমি এত ভালো চা বানালে কি করে? সিক্রেট বলবেন না তো কাউরে? না, বলবো না। ইউটিউবে দেখে। চা বানানোর টিউটোরিয়ালও মানুষ ইউটিউবে দেখে? তো বিপদে পড়লে দেখে। নিবিড়ের চাচিরা সবাই তুলিকে নিয়ে বসেছে গল্প করার জন্য, আর নিবিড়ের ভাইয়েরা ওকে নিয়ে বসেছে। সব বিরিয়ানি অনেক ভালো পারে। চলো সবাই কানামাছি খেলি, চাঁদের আলো আছে, জোশ হবে, উঠানটাও বড়। আমি খেলবো না। তোরা তো আজকেই খেলতে হবে। না, রাত করে খেলা ভালো না একদম। তুই তো একবার কানামাছি খেলতে গিয়ে পুকুরে পড়ে গেছিলি, 2 লিটার পানিও খেয়ে ফেলছিলি সেদিন। আজ খেলতে হবে না, না জানি আবার কোথায় পড়ে। 12 বছরের নিব্বা থুকু, 26 বছরের। নিশানার রূপ সবাইকে টেনে উঠানে নিয়ে আসলো। তুলির চোখ বাধা হলো সবার আগে। তুলি গিয়ে নানুকে ধরলো। না, এটা তো মেবি নানু। নিবিড় দূরে দাঁড়িয়ে আছে। রূপ নিবিড়কে এক ধাক্কা দিয়ে তুলির সামনে ফেললো। ধরছি, এটা স্যার।
এই তো ধরে ফেলছে। এবার নিবিড়ের চোখ বেঁধে দিল নিশান। নিবিড় চাচিকে ধরে বলল, তুলি। সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। আস্ত বলদ। আমি কইছিলাম খেলবো না। হইছে, অনেক হইছে, এবার সবাই খেতে চলো। খাওয়া দাওয়া শেষ, সবাই যে যার রুমে চলে গেল। তুলি গালে হাত দিয়ে খাটে বসে আছে। কি হয়েছে আবার? কোলবালিশ দেয়নি। তো তো মানে মাঝখানে কোলবালিশ না দিলে আপনি তো আমার গায়ে চলে আসবেন। আসবো না, নিশ্চিন্তে ঘুমাও। আপনাকে আমি বিশ্বাস করি না। তাহলে মাটিতে শও, একদম এসির মতো লাগবে। আপনি শোন। কেন? আমার তো কোনো সমস্যা হচ্ছে না। তুলি মুখ ঘুরিয়ে খাটের এক কোণে শুয়ে পড়ল। রাত 12:45 বাজে। এই এ কি তুলি, এত রাতে কি হইছে? বাথরুমে যাব। যাও। তুলি নিবিড়ের নাক বরাবর এক ঘুষি বসিয়ে দিল। আহ, নাক গেছে আমার। তুমি একটা ডাইনি। নিবিড় উঠে বসলো। এত রাতে আমি একা বের হব? বাথরুম যে 1 কিলোমিটার দূরে, জানেন না? ও ঠিক আছে, চলো। নিবিড় আর তুলি বের হলো। উঠান দিয়ে যাওয়ার সময় গাছের একটা বড় পাতা উপর থেকে তুলি ঘাড় এসে পড়ল। তুলি এক চিৎকার দিয়ে নিবিড়ের গলা জড়িয়ে ধরে ওর কোলে উঠে পড়ল। আরে আস্তে, এত জোরে চিৎকার দাও কেন? একটা পাতা পড়ছে আমার ঘাড়ে, আমি ভাবছি কি না কি। তাই আমার কোলে উঠে গেছো? ও খেয়াল করিনি, কই উঠেছি নামান। নিবিড় তুলিকে নামিয়ে দিল। দুজনের রুমে আসার পর এবার শুরু হলো কম্বল নিয়ে টানাটানি। নানা যে কম্বল দিছে তা অনায়াসে দুজন গায়ে দিতে পারবে, কিন্তু সমস্যা হলো তুলি আর নিবিড় খাটের মাঝ বরাবর ফাঁক করে শুয়েছে, যার কারণে দুজনে শীত খাচ্ছে। তুমি একটু কাছে এসে শও। ইম্পসিবল। তোমার এই জেদের কারণে আমারও শীত খেতে হচ্ছে। ঠিক আছে, একটু আসতেছি। কোন রকম করে দুজনে শুয়ে পড়ল। ভোর 4টায় প্রতিদিনের মতো নিবিড় উঠে গেল। চোখ খুলে দেখলো তুলি নিবিড়ের শার্টের বোতাম শক্ত করে ধরে ওকে জড়িয়ে ঘুমাচ্ছে। নিবিড় কিছুক্ষণ তাকিয়ে থেকে ওকে আস্তে করে সরিয়ে দিয়ে উঠে গেল খাট থেকে। নানুরা সবাই উঠে গেছে, নাস্তা বানানো শুরু করবে এখন। এখানে সবাই তাড়াতাড়ি নাস্তা করে। তুলি ঘুমের ঘরে ঢলে ঢলে পড়তেছে। অনেক কষ্টে বসে আছে খাটের পায়া ধরে। চা খাবে? কেন, আপনি খাচ্ছেন নাকি? মা বানিয়ে দিছে, আরো 1 কাপ হবে। খাবা? ওকে, আনেন। বুঝছি, আমি যাচ্ছি। তুলি গিয়ে চায়ের কাপ হাতে নিল। অনেকটা মিল দুজনের, আবার অনেক দিক থেকে মিল নেই। তোমার জন্য ভালো করে কাল ঘুমাতে পারিনি। আমার দোষ, অন্য কোনো ছেলে হলে গোটা কম্বল দিয়ে আসতো। ইস রে, তুমি আমাকে নিরামিষ বলছো না? নিরামিষ ছেলেরা এমন দরদি হয় না। হ্যাঁ, অনেক কিপটা হয়। আমার চেঞ্জ করতে হবে। বাইরে যান, আমি দরজা লাগাবো। এবার আর ভেতরে ঢুকতে পারবেন না। নিবিড় চলে গেল। তারপর তুলি চেঞ্জ করে হালকা নীল রঙের একটা শাড়ি পরে বেরিয়ে আসলো। নিবিড় একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। সে চায় না তুলির দিকে তাকিয়ে কোন রকম নেশাতে আবদ্ধ হতে। দেখ নিশান, নিবিড় কেমন করে বেকুর মতো মাথা নিচু করে আছে। বউ সেজে এসেছে, কোথাও হা করে তাকিয়ে দেখবে তা না। তোর বাচ্চা হবে কিনা তা নিয়ে আমাদের সন্দেহ। তোদের আর কাজ নেই? তুলি নিবিড়ের দিকে না তাকিয়ে রান্নাঘরে চলে গেল। তুলি সবার সাথে একটু কাজে হাত লাগিয়ে 10টার দিকে বের হলো রান্নাঘর থেকে। চারিদিক তাকিয়ে নিবিড়কে খুঁজলো। তুলি লজ্জা পেয়ে রুমে চলে গেল। খাটে নিবিড়ের গায়ে শার্টটা পরে আছে। তুলি কি মনে করে শার্টটা হাতে নিয়ে লাগলো। তারপর গুছাতে নিয়ে দেখলো ইয়া বড় 2টা চুল শার্টের বোতামে আটকে আছে। এত বড় চুল তো আমার, ওনার সাথে আসলো কোথা থেকে? নিশ্চয়ই রাতে আমার গায়ে লেগে শুয়েছে। আজ আসুক, হার একটাও আস্ত রাখবো না। নিবিড় দুপুরের দিকে আসলো। রুমে ঢুকতেই তুলি ভিতর থেকে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। কি হয়েছে? তুলি কোমরে শাড়ির আঁচল গুজে নিয়ে এগিয়ে গেল। কি করছি আবার? আমার মাথার চুল আপনার শার্টের বোতামে আটকে আছে কেন? কেন আবার? চুপ, কেন আটকেছে মানেটা আমি বলতেছি। কাল রাতে আপনি আমার গায়ে লেগে ঘুমিয়েছিলেন নিশ্চয়ই। একদমই না। চুপ, আমি কথা বলার সময় কথা বলবেন না একদম। আমার কথাটা তো শুনবা।
না, আপনি ইচ্ছে করে এমন করেছেন আমি জানি। এখনই গিয়ে যেখান থেকে পারেন কোলবালিশ অ্যারেঞ্জ করবেন। আজ রাতে আমি না হলে মাটিতে শুব। আমার কাছে আসার চেষ্টা দেখাই দেব। নিবিড় তুলির কোমর টেনে ধরলো। তুলি কিছুটা ভীত হয়ে গেল। আমার এত শখ নেই এসবের। কেন নেই তার কারণ তুমি জানো ভালো করে। কাল রাতে তুমি নিজেই আমার বুকে এসে ঘুমিয়েছিলে, আমি সরিয়ে দিছি তোমাকে। মিথ্যা কম বলেন। বিশ্বাস না করলে নাই। নিবিড় তুলিকে ছেড়ে দিয়ে চলে গেল। আজব লোক। নিবিড়ের ফোন আসলো। তুলির কাছে ফোন রেখে নিবিড় চলে গেছে। তুলি ফোনটা নিয়ে দেখলো একটা ছেলের নাম, হয়তো ওর কোনো স্টুডেন্ট হবে। তুলি ফোনটা নিয়ে নিবিড়কে ডাকতে ডাকতে গেল। নিবিড় মন খারাপ করে দূরে একটা গাছের পাশে দাঁড়িয়ে আছে। এই যে শুনুন। অনেক হয়েছে তুলি, তোমাকে আর কত বলবো? আমি তোমার জায়গাটা অন্য কাউকে দিতে পারবো না, তাও তুমি আমাকে সন্দেহ করো। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি কথাটা শুনে তুলির মনে হলো ওর ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেছে। এই কথায় তুলির এত কষ্ট কেন হচ্ছে? আপনার ফোন। তুলি ফোনটা নিয়ে ওখান থেকে চলে আসলো রুমে। আয়না বরাবর বসে আছে তুলি। আজ কেন জানি জেলাস ফিল হচ্ছে তুলির। হাত দিয়ে নিজের মুখ ছুঁয়ে দেখে তুলি। আমাকে কখনো তুমু অপুর জায়গা দিতে পারবেন না উনি, এটা তো ভালো কথা। তবে আমার আজকে এত খারাপ লাগছে কেন? তুমু আপু না জানি কত সুন্দর ছিল, আমি তো এত সুন্দর না। তাহলে আমি এমনিতেই এত সন্দেহ করি কেন ওনাকে? উনি তো নিজের মুখেই বলে দিছেন আমাকে জায়গাটা দিতে পারবেন না। তুলি কিছুক্ষণ জানালা দিয়ে নিবিড়ের দিকে চেয়ে রইল। কয়েকদিন থেকে লোকটার উপর আমার কিছু আবেগ জমে গেছে। একটা দীর্ঘশ্বাস নিয়ে তুলি উঠে নানুদের কাছে চলে গেল। নিবিড় ফোনে কথা বলে রুমে চলে আসলো। বিছানায় তুলির হাতের কাঁচের চুড়ি আর টিপ। এগুলো খুলে রেখে দিছো কেন? কি হলো? আমি তো ওরে বেশি কিছু বলিনি। তুলি একবারও নিবিড়ের চোখের সাথে চোখ মেলাচ্ছে না, নিচু হয়ে কাজ করতেছে আর সবার সাথে কথা বলতেছে। নিশান নিবিড়কে টেনে বাইরে নিয়ে গেল। ভাবির মন খারাপ কেন? কি হয়েছে? কিছু না। আমার থেকে লুকাস না, আমি দেখেছি। তখন তুই ভাবিকে কি জানি বলছস, তারপর ভাবি মন খারাপ করে চলে গেছে। আমি শুধু ওরে বলেছি তোমার জায়গাটা ওকে দিতে পারবো না, আর ও নিজেও সেটা চায় না। রুমে গিয়ে দেখি চুড়ি টিপ খুলে রেখে দিয়েছে। চায়? কে বললো? ভাবি তোর থেকে তুমু আপুর জায়গাটা চায়, তা না হলে মন খারাপ হতো না তার, আর চুড়ি টিপও খুলে রেখে দিত না। এটার কারণ কি হতে পারে? আরে বোকা, আগে এসব পড়তো সুন্দর লাগবে তাই। এখন যখন তুই বলে দিছিস তুই ওরে তুমুর জায়গা দিতে পারবি না, তাই এসব দরকার মনে করে না তুলি ভাবি। আমি কি করব? ও নিজেই বলছে ও এসব চায় না, তাহলে এখন আবার কেমন মন খারাপ করে আছে? সেই তখন থেকে একটা কথাও আমার সাথে বলেনি। আরে হয়তো ও চায় না তুমু অপর জায়গা, কিন্তু একজন স্ত্রীর অধিকার তুই ওকে দিতে বাধ্য। রাতে তুলি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। নিবিড় আস্তে করে রুমে ঢুকে গিয়ে খাটে বসলো। আমি চাই না এসব করতে, তুমু আমাকে মাফ করে দিও। নিবিড় চোখ বন্ধ করে উঠে দাঁড়ালো। তুলির পিছনে গিয়ে দাঁড়ালো, ওর ঘাড়ে হাত দিল। তুলি চমকে উঠে আয়নায় তাকালো। নিবিড় তুলির ঘাড়ের দিকে তাকিয়ে আছে, মুখ এগিয়ে নিল ঘাড়ের দিকে চুমু দেওয়ার জন্য। তুলি চোখ বড় বড় করে নিবিড়কে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। নিবিড়ের হুঁশ আসলো। রোবটের মতো তাকিয়ে আছে নিবিড় তুলির দিকে। এসব কি? আপনি আমাকে টাচ করতে গেছেন? এত বড় সাহস আপনার? নিবিড় অবাক হয়ে চেয়ে আছে। তুমি তো চেয়েছিলে। আমি চেয়েছিলাম মানে? আমি কি বলেছি আসেন আমাকে টাচ করুন? তোমাকে যখন আমি বলছি তোমার জায়গা তোমাকে দিতে পারবো না, তখন থেকে তোমার মন খারাপ কেন তাহলে? এমনি। তুলি চুলে খোপা করতে করতে বেড়ে যেতে নিল। নিবিড় গিয়ে পথ আটকালো। দেখো, তোমাকে তোমার অধিকার দিতে আমার সময় লাগবে, একটু সময় তো দিবা। আজব তো, আপনার থেকে অধিকার কে চেয়েছে? দরকার নেই আমার জোর করে মিথ্যে ভালোবাসা, আমার দরকার নেই। আমি এমনই বেশ আছি। তুলি বেরিয়ে গেল। নিবিড় খাটে বসে আছে। 10টা 30 বাজে। তুলি এখনো আসতেছে না। চশমা হাতে নিয়ে
নিবিড় রুম থেকে বের হলো তুলিকে খোঁজার জন্য। সবাই যে যার রুমে চলে গেছে, মেইন দরজা খোলা। নিবিড় বাড়ি থেকে বের হলো। তুলি একা একা পুকুর ঘাটে বসে আছে, পানিতে পা ডুবিয়ে বসে আছে। পাশে ওর ফোন বাজতেছে। নিবিড় কিছুটা কাছে এসে থেমে গেল। ও গানটা অনেক প্রিয়। যখন মন খারাপ থাকে গানটা সে শুনে। তুলিরও কি মন খারাপ? আমি কেন ওর মন বুঝি না। কপালে এটা লেখা ছিল আমার। তুলি পানিতে কয়েকটা বাড়ি দিল রাগ করে। নিবিড় এসে পাশে বসলো তুলির। সেও পানিতে পা ডুবালো। কেন এসছেন? আমারও ইচ্ছে করলো পানিতে পা চুবাতে। তুলি উঠতে গেল। থাকো একটু। তুলি মুখ বাঁকিয়ে বসলো। কাল আমরা চলে যাব। ও, আমার ভার্সিটি থেকে আর বেশি ছুটি নেওয়া যাবে না। তোমার তো আর 1 মাস পর রেজাল্ট দিবে। কি পরীক্ষা দিছো কে জানে। তুলি ফোন হাতে নিয়ে উঠে চলে গেল। ফোনের উপর কি যেন পেল, রাগে সেটাও হাতে করে নিয়ে চলে গেল। রুমে এসে ফোন রাখতে গিয়ে দেখলো নিবিড়ের চশমা সাথে করে নিয়ে এসেছে। এ কি, আমার চশমা কই? নিবিড় উঠে দাঁড়িয়ে খুঁজতে থাকলো। তুলি চশমা নিয়ে দৌড়ে আসলো, কারণ এত অন্ধকারে নিবিড় যদি পুকুরে পড়ে যায়। তুলি দৌড়ে আসতেছে। এদিকে নিবিড় উঠে পিছন ঘুরতেই দুজনের সাথে এক বাড়িকে ধুম করে পড়ে গেল। নিবিড় তুলির মাথার চুল টান দিয়ে ধরলো। কে? চশমা না থাকলে কি অন্ধ হয়ে যান নাকি? অতটা না, তবে ঠিক বলছো। না হলে তোমাকে চিনতে পারিনি কেন? তারপর আমরা চুল টান দিছেন কেন? আমি না কাজের বুয়া ভাবছি। শাট আপ। তুলি নিবিড়কে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে চলে গেল। নিবিড় চশমা নিয়ে পরে নিল, রুমে আসলো। তারপর পুরো জামায় মাটি লেগে গেছে, যান বাইরে যান, আমি চেঞ্জ করব। ঠিক আছে। নিবিড় রুম থেকে বের হওয়ার সাথে সাথে দেখলো নানি পানি খেতে ডাইনিং আসছে। নিবিড় চোখ বড় বড় করে তাকালো। কে রে, তুই এখানে কেন এত রাতে? না মানে তোমাদের বউ ভিতরে আসলে। তো ও যখন ভিতরে, তাহলে তুই বাইরে কেন? যা ভিতরে যা। না নানু। যা বলতেছি। আমি দাঁড়িয়ে আছি, তুই ভিতরে যা। না, পারবো না। নানু চোখ রাঙালো। নিবিড় ঢোক গিলে ভিতরে ঢুকে গেল। জলে কুমির ডাঙায় বাঘ। নিবিড় রুমে ঢুকেই চোখ বন্ধ করে ফেললো। তুলি জামা হাতে নিয়ে দেখতেছে। নিবিড়কে এখনো দেখেনি। জামা পরে নিয়ে পিছনে তাকিয়েই তুলির চোখ কপালে উঠে গেল। এ কি আপনি? সরি, আসলে আপনি খুব খারাপ। তুলি বালিশ সবগুলো নিয়ে নিবিড়ের গায়ে মারলো। নানু ধমকিয়ে ঢুকিয়েছে আমাকে রুমে। মৃত্যু। নিবিড় চুপচাপ এসে শুয়ে পড়ল। তুলি চোখ রাঙিয়ে নিজেও শুয়ে পড়ল। পরের দিন সকাল সকাল সবাই বাসার জন্য রওনা দিল। বাসায় এসে নিবিড় ব্যস্ত হয়ে পড়ল ওর ভার্সিটির কাজ নিয়ে। তুলি ওর মা বাবার সাথে ফোনে কথা বলল। তুলি, মা আমাকে উপর থেকে পাতিলটা নিয়ে দিবি? নীরব বাইরে বাজার করতে গেছে, নিবিড়ও নেই। ঠিক আছে মা। তুলি মই দিয়ে উঠে পাতিলটা হাতে নিল। পাতিল উপর করে দেখলো পাতিলের ভিতর তেল ছিল। বুয়া না ধুয়ে উপরে রেখে দিয়েছে। তেল সব মুয়ের নিচের পাটে এসে পড়লো। তুলি নামাজের জন্য পা রাখতেই পিছলে নিচে পড়ে গেল। পায়ে খুব জোরে ব্যথা পেলে, কারণ অনেক উপর থেকে সে পড়ে গেছে। কি রে তুলি, কেমনে হলো? তুলি ব্যথায় মরে যাচ্ছে, কিন্তু মাকে বলল তেমন কিছু না, পা নাড়াতেই পারতেছে না। এত ব্যথা পেয়েছে যে তুলি মিনিটের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে। নিবিড় রাতে বাসায় আসে। চারিদিক কেমন নিস্তব্ধ হয়ে আছে। নিবিড় নিজের রুমে এসে দেখে তুলি বিছানায় শুয়ে আছে, ঘুমাচ্ছে। পায়ে ব্যান্ডেজ করালো। মা পাশে বসে আছে তুলির। এ কি হয়েছে তুলির? মা, আমাকে কল দাওনি কেন? তুমি মানা করেছে, তোর নাকি আজ কি জরুরি কাজ ছিল, তোকে ডিস্টার্ব করতে মানা করেছে। তাই বলে ফোন দিবা না? ডক্টর কি বলছে? বলছে এটা সারতে 1 মাসের বেশি লাগবে। পায়ে ভালো করে চোট পেয়েছে, অজ্ঞান হয়ে গেছিল। আর নীরব, তুই তো পারতি আমাকে ফোন দিতে। ভাবি বারবার মানা করছে। ভাবি এত চোট পেয়েও বারবার বলছে উনি ব্যথা পায়নি। তুই থাক ওর পাশে, আমি ডিনার রেডি করে আসি। মা নীরবকে নিয়ে চলে গেলেন। নিবিড় ব্যাগ রেখে তুলির পাশে গিয়ে বসলো। এতদিনে এটা তো বুঝলাম, তুমি ব্যথা পেলেই বলো না। তুলির চেহারাতে কি যে মায়া ফুটে উঠেছে। নিবিড় অবাক চোখে তাকিয়ে আছে। ওর হঠাৎ করেই
তুলির চুলে চুল গেল। নিবিড়ও চুল ঠিক করে দিল। তুলির ঘুম ভাঙলো। চোখ খুলে দেখলো নিবিড় বসে আছে মুখ কালো করে। রেগে আছেন? তুমি অতিরিক্ত করো সব সময়। আমাকে জানালে কি ক্ষতি হতো? কি দরকার? আপনি এসে কি করতেন? নিবিড় এবার রেগে গেল, উঠে ফ্রেশ হতে চলে গেল। নিবিড়, আমি আজকে অনেক কাজ করছি, তুই একটু তুলিকে খাইয়ে দে, ও হয়তো নিজে খেতে চাইবে না। ঠিক আছে। নিবিড় খাবার নিয়ে আসলো। আমি নিজের হাতেই খেতে পারবো, দিন। তুলি নিজে নিজে শুধু 2 লোকমা খেলো, আর খেতে মন চাচ্ছে না ওর, রেখে দিল। অ্যান্টিবায়োটিক্স খেতে হবে, আরো 2 লোকমা খাও। না, বমি আসে। নিবিড় নিজের হাতে জোর করে আরো 2 লোকমা খাইয়ে দিল তুলিকে। হাতের সাথে লেগে ডালের বাটি তুলির জামার উপর পড়ে গেল। ইস, সরি। সরি বলে লাভ আছে? যান, আলমারি থেকে একটা জামা এনে আমাকে দিন, আর আপনি রুম থেকে বের হন। তুলি চেঞ্জ করে নিল। আসবো? নিবিড় অনেক ক্লান্ত ছিল, তাই ঘুমিয়ে পড়লো। তুলি ড্রিম লাইটের আলোয় নিবিড়কে দেখতেছে। এত কিউট ছেলেটা চশমা ছাড়া আরো কিউট লাগে। তুলি নিবিড়ের গালে হাত বোলালো, ওর কপালে হাত বোলালো। আচ্ছা, আমি ওনাকে ভালোবেসে ফেলিনি তো? না, এটা কেন হবে? আমি তো ওনাকে ভালোবাসতে পারি না। তুলি উঠতে গেল ভাবতে ভাবতে, পায়ের কথা তার মনে নেই। উঠতে গিয়ে খুব জোরে ব্যথা পেল। নিবিড় জেগে গেল, লাইট জ্বালালো। তুমি ঠিক আছো? কি হয়েছে? উঠতে গেছিলাম। বাথরুমে যাবা? আমি নিয়ে যাই। লাগবে না। আর আপনি পাগল নাকি আমার সাথে বাথরুমে যাবেন? দরজা পর্যন্ত দিয়ে আসবো। লাগবে না, আমি একাই যাব। তো যাও। পরে। তুলি হেলান দিয়ে শুয়ে পড়লো। নিবিড় আবার শুয়ে পড়লো। তুলি বারবার নিজেকে আটকাচ্ছে, চোখ যেন নিবিড়ের দিকে না যায়, কিন্তু তাও চোখ তার নিবিড়ের দিকে গেল। উফ, আজকে এত কিউট কেন লাগতেছে? এই ছেলেটাকে ধর, ভাল লাগে না। তুলি অনেক কষ্টে খাট থেকে নামলো। হাঁটার জন্য পা বাড়াতেই নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার শব্দে নিবিড় উঠে গেলে লাইট জ্বালিয়ে কোনো কথা না বলেই নিবিড় সোজা তুলির কাছে গেল। আমি নিজে উঠতে পারবো। নিবিড় তুলিকে কোলে তুলে নিল। তুলি হা করে নিবিড়কে দেখছে। নিবিড় তুলিকে খাটে নামিয়ে চলে যাওয়ার সময় তুলি নিবিড়ের শার্টের কলারটা টেনে ধরল। নিবিড় অবাক হয়ে গেছে। তুলি নেশার চোখে নিবিড়ের দিকে চেয়ে আছে। তুলি, তুমি ঠিক আছো? তুলি নিবিড়ের মুখের দিকে এগিয়ে গেল, শুধু একটুখানি দূরত্ব মাঝে। নিবিড় বুঝতেছে না সে কি করবে। স্যার? ঘুমাও, তোমার রেস্ট দরকার। নিবিড় নিজের কলার থেকে তুলির হাত ছাড়িয়ে উঠে বারান্দায় চলে গেল। তুলি থ হয়ে বসে রইল। কি করতে যাচ্ছিল নিজের মাথায় বাড়ি দিয়ে তুলি শুয়ে পড়ল। পাগলে ধরছিল আমাকে, ধুর। নিবিড় আর রুমে আসলো না। ভোরে আজান দিতেই নিবিড় রুমে আসলো। তুলি ঘুমিয়ে গেছে, নিবিড়ের জায়গায় হাত রেখে ঘুমিয়ে আছে। নিবিড় আর তাকালো না, অজু করতে চলে গেল। প্রতিদিনের মতো এই সময় তুলি জেগে গেল। নিবিড় নামাজ পড়ে সে চা বানিয়ে বারান্দায় যাওয়ার সময় দেখলো তুলি উঠে বসে আছে। চা খাবে? তুলি মাথা নাড়িয়ে বলল, খাবে। নাও। ধন্যবাদ। তুমি কাল রাতে শক এনেছিলে? না মানে হ্যাঁ। সমস্যা নেই,